ভেজা তুলোর মতো পেলব মেঘেদের দল যাত্রা করেছে দক্ষিণে। ফাগুনের কলেজ ছুটি হয়েছে। দুহাতে ব্যাগ ধরে উঁচু ঝুঁটিটা এদিক সেদিক নাড়িয়ে ফড়িংয়ের মতো লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে সে। তার মন জানে দিগন্তের সাথে আবারও দেখা হবে। বাড়ির সামনে নিশ্চয়ই দাঁড়িয়ে আছে, কিন্তু দিগন্তের বাড়ির সামনে কারো দেখাই পাওয়া গেল না। চেহারার ঝিলিমিলিটা মুহূর্তে উবে গেল। দিগন্ত কোথায়? পরক্ষণে উত্তর এলো ভিতর বাড়ি থেকে। সে কি তোমায় বলেছে যে তোমার জন্য অপেক্ষা করে থাকবে, নাকি সে তোমার কিছু হয়? এত কেন ভাবো সব সময়? কিন্তু আরেক মন মানতে নারাজ। অল্প কিছু ঘন্টা পরিচয়ের, অথচ কি তীব্র টান। ভালো করে চেনে না, জানে না, অথচ তার সাথে মন বাঁধতেই উচাটন ভেতরটা। কি অদ্ভুত প্রেমের সংজ্ঞা। গুমট মুখটা নিয়ে ক্ষণকাল তাকিতুকি পেরেও কোথাও দিগন্তের দেখা পাওয়া গেল না। অগত্যা এক মুঠো মন খারাপ নিয়ে বাড়ির দিকে এগোলো। ছাদের রেলিং ঘেঁষে নিচু হয়ে থাকা দেহটা এবার উকি দিল পূর্ণরূপে। ফাগুন তাদের বাড়িতে ঢুকে গেছে। দেহটার চেহারা উজ্জ্বল, ঠোঁটে জ্যান্ত হাসি। প্রথম দেখায় যাকে ভালো লেগে গেছে, সেও যে তাকে পছন্দ করে এটা মোটামুটি না, পুরোটাই নিশ্চিত দিগন্ত। তবে আর দেরি কেন? মনের কথাটা বলে বন্ধুত্ব আগানো যায় না? এই বন্ধুত্ব গড়াতে গড়াতে কোথায় গিয়ে থামে, সেটাই দেখার বিষয়। বিজয়ী ভঙ্গিতে ঘরের দিকে পা বাড়ালো সে। আজকে ফাগুনের সামনে নিজেকে ধরা না দিয়ে ফাগুনের অনুভূতির সাক্ষাৎ পাওয়া গেল, এই জন্য ভীষণ আনন্দিত সে। কলেজ ব্যাগটা টেবিলের উপর রেখে নিজের বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল ফাগুন। ক্লান্ত সে, মুখটা ঘামে ভেজা। ঘটর ঘটর ফ্যান চলছে, অথচ গরমের কমতি নেই। পাল্লা দিয়ে বেড়ে চলা গ্রিন হাউস গ্যাসের সাথে এই সামান্য ফ্যান আর কতই বা পারবে লড়তে। বড় আপার ঘরে এসি আছে অবশ্য। ফাগুন নাকি ভার্সিটিতে উঠলে তার ঘরেই লাগিয়ে দিবে বাণীতে বাবা। কিন্তু ফাগুন জানে এসির হিমশীতল হাওয়ায় ঘুমনের কপাল তার কোনো কালেই হবে না। ওই বলা পর্যন্তই শেষ। আপাকে যে কেন এত ভালোবাসেন বাবা? একটা পরিচিত মুখ উকি দিল। গম্ভীর কণ্ঠটি নাড়িয়ে বলল, আমার ঘরে আয় একটু। ফাগুন তড়িৎ উঠে বসল। মিলি আপা কথাটা ছুড়ে দিয়ে চলে গেছে। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ক্লান্ত শরীরটাকে টেনে টুনে মিলির আপার ঘরে নিয়ে গেল ফাগুন। এসি চলছে, আরাম লাগছে খুব। বিছানার উপর বসতে চোখ জোড়া ঘুমে বুঝে আসতে চাইল ফাগুনের। মিলি আপা পড়ার টেবিলে বসা, তার চোখের সামনে ল্যাপটপের স্ক্রিন। টক টক করে কিছু একটা টাইপ করছে। ফাগুন এই সুযোগে একটু শুয়ে নিল। কিন্তু কেন ডাকলো মিলি আপা? কি কারণ, কি বলবে? একবারও সেসব নিয়ে প্রশ্ন করার কথা মাথায় এলো না তার। ক্ষণকাল কাটে। নিজের কাজ শেষ করে বিছানায় এলোমেলো শুয়ে থাকা ফাগুনের দিকে তাকালো মিলি। ফাগুনের চোখ জোড়া বন্ধ, ঘন শ্বাস পড়ছে। ফাগুন কি ঘুমিয়ে পড়ল? বিরক্ত হয় মিলি। ভ্রু কুঁচকে চোখের চশমাটা ঠিক করে হেরে গলায় ডাকলো, ফাগুন, এই ফাগুন। ফাগুনের হঠাৎ আসা ঘুমটা হঠাৎ করেই চলে গেল। ধর্মরিয়ে উঠে বসলো সে। এক হাতে চোখ ডলতে ডলতে জবাব দিল, বলো আপা। আমি তোকে ঘুমানোর জন্য ডাকি না এখানে, চিবিয়ে চিবিয়ে বলল মিলি। সে যার পর নাই বিরক্ত, খানিকটা রাগও। কিন্তু কেন? ফাগুনের ঘুম ঘুম ভাবটা এবার কেটে গেল পুরোপুরিভাবে। সে স্পষ্ট চেয়ে নিচে গলায় বলল, সরি আপা, কলেজ করে আমি টায়ার্ড আসলে। বাদ দে। রাগ চাপিয়ে গম্ভীর কণ্ঠটি নাড়ল মিলি। ফাগুন প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা কেন ডাকলে? কিছু বলবে? চট করে সোজা হয়ে বসলো মিলি। তীক্ষ্ণ চোখে ফাগুনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন ছুড়ল, পাশের বাসার ওই ছেলেটার সাথে কি সম্পর্ক তোর? আমার? অবাক ফাগুন। দিগন্তের কথা আপা কিভাবে জানলো? সর্বনাশ! আব্বু আম্মু জানতে পারলে রক্ষে নেই। তড়িঘড়ি করে ফাগুনের উত্তর, কোনো সম্পর্ক নেই আপা। কার কথা বলছো তুমি? দিগন্ত ভাই? ও, ওর নাম তাহলে দিগন্ত? অস্ফুট বাক্যবান, কিন্তু ফাগুনের কানে গেল না। সে নত মুখে বলল, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। চটকা ভাঙ্গে মিলির। কি যেন ভাবছিল সে। তাহলে এত হেসে হেসে কথা বলছিলি কেন সকালবেলায়? আর সে তোর পিছু পিছু যাচ্ছিল কেন? ঘটনা কি ফাগুন? তুই কি চাস আব্বু আম্মু জানুক সব? জানতে পারলে কি হবে? তোর আইডিয়া দেবো আমি? না আপা, প্লিজ বিশ্বাস করো, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওনার কাছে একটা বই পাই আমি, ওটা নিতেই সকালে কথা বলছিলাম।
আর উনি এমনিতেই ফাজলামো করছিলে আমার সাথে, এটুকুই। একটু থেমে ভারাক্রান্ত মন নিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য ফের বলল ফাগুন, আর উনি কত বড় আমায় চেয়ে? ওনার সাথে আমার যায় বলো? একদম যায় না। গুড, ভেরি গুড। বোঝার জন্য এটা, তোর সাথে ওনার একদমই যায় না, যায় না, যায় না। খালি সৌন্দর্য আছে বলে যাকে তাকে নিজের আশিক ভাবিস না, খবরদার। আজকে বারান্দা থেকে আমি না দেখে আব্বু বা আম্মুও কিন্তু দেখতে পারতো। আই এম সরি বলে মুখটা যত সম্ভব নিচু করে নিল। মিলি ঠোঁটে হাসে একটা নাই নাই হাসি। ল্যাপটপে আঙ্গুল বোলাতে বোলাতে বলল, তুই আমার ছোট বোন, তোর ভালো চাই সব সময়। মনোযোগ দিয়ে পড়াশোনা কর, আদার কিছুতে জড়িত যাস না। আচ্ছা। ঘুমট কণ্ঠস্বর, মনটা বিষিয়ে যাচ্ছে। ফাগুন উঠে দাঁড়ালো। আমি আসি আপা, আয়। অনুমতি পেয়ে দ্রুত ঘর ছাড়ে ফাগুন। ও চলে যেতেই মিলে ঠোঁট জোড়া হাসিতে ভরে উঠল। ফেসবুকে ঢুকে দ্রুত দিগন্ত নাম দিয়ে সার্চ করলো। অনেকগুলো আইডি, কোনটা দিগন্তের কে জানে। গেল গেল গেল, আমার সব কাপড় ভিজে গেল। বলে আমি কি এই ঘরের চাকরানি? আমার একার উপর দায়িত্ব সব কাজের। একটু শুয়েছি, কারো কোনো খেয়াল নেই আমার উপর। নীলুপার বিছানায় শুয়ে শুয়ে চেঁচাচ্ছেন। ভাত ঘুম ছুটে গেল তাতেই ফাগুনের। উঠে চোখ মেলাতে দেরি, দৌড় দিতে দেরি হয়নি। আর কয়েক সেকেন্ড দেরি হলেই মা এসে গায়ের উপর বসিয়ে দিতেন। তার সাথে কেন এত অবিচার? মিলি আপাও তো ঘুমিয়ে, কই তাকে তো কেউ বিরক্ত করে না। সবসময় সব কিছুর দোষ বকা সব কেন ফাগুনের জন্যই তোলা? ঝুমঝুমিয়ে বৃষ্টি নামছে। ছাদে গিয়ে বৃষ্টির অবস্থা দেখে হতাশ ফাগুন। হাল ছেড়ে দিয়েছে জামা কাপড়ের। ইতিমধ্যে সবই ভিজে গেছে, তাই দৌড়াদৌড়ি করে তোলার দরকার নেই। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বৃষ্টিতে কাবু হয়ে একে একে জামাগুলো তুলছিল আর একটা ছোট বালতিতে রাখছিল। এগুলো ভেজার জন্য মা তাকে দুষবে, তারপর বলবে শাস্তি হিসেবে সব ধুয়ে শুকিয়ে আনতে। ফাগুন জানে তার মন এতটাই খারাপ যে সামনের বিল্ডিংয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়ানো কৃষ্ণ চোখের অধিকারীকে চোখে পড়ল না। দিগন্ত কয়েক সেকেন্ড পলক দেখে গেল ফাগুনকে। ফাগুনের ঠোঁটে হাসি নেই, বৃষ্টিতে ভেজার আকুলতা নেই। দিগন্ত এগিয়ে এলো, নিজেও বৃষ্টিতে ভিজে রেলিংয়ের কাছে গেল। তার ঘন গলার স্বরটি নাড়িয়ে বলল, আজ পরীর মন খারাপ কেন? আচানক কথায় চমকে উঠল ফাগুন। হাত থেকে বালতি ছিটে পড়ল, কিছু কাপড় জমিনে পড়ল। বিরক্তিতে কপাল কুঁচকে আসে তার। দিগন্তের দিকে তাকিয়ে ধমক লাগলো মুহূর্তেই, আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? এভাবে ভয় দেখায় কেউ? ধুরো। বলতে বলতে নিচ থেকে বালতিতে পানিতে জড়াজড়ি কাপড়গুলো তুলে আবার বালতিতে ভরতে লাগলো। আজকে পিঠে তাল পড়ে কিনা মায়ের কে জানে। ধমক খেয়ে কোনো হেলদোল নেই দিগন্তের। সে নিমেষে ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে বলল, আজ কেমন গৃহিণী গৃহিণী লাগছে তোমাকে ফাগুন, কেমন বউ বউ। হাত থমকে গেল, কিছু একটা কান দিয়ে ঢুকে হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করলো। অদ্ভুত চাহনি নিয়ে ফাগুন তাকালো দিগন্তের দিকে। দিগন্ত উচ্চ শব্দে হেসে উঠল, ইসরে, লজ্জায় দেখে লাল হয়ে গেছো এইটুকুতেই। আরও যা যা বলার বাকি তা শুনে কি করবে তুমি? ফাগুন চোখ সরিয়ে নতমুখে কপট ধমকের মতো করে বলল, যান, আপনি অনেক পছাতো। নিজের মানুষের কাছে ভালো কি খারাপ কি? আমি আপনার নিজের মানুষ? যদি বলি মজা করলাম। উজ্জ্বল মুখটা ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল। কপালে বাস ফেলে রাগ মুখ করে বলল ফাগুন, তাহলে আমিও মজা করেছি, আপনিও আমার কেউ না যান। তাই বুকের উপর হাত রেখে বলতে পারবে আমি তোমার কেউ না? কেঁপে ওঠে ফাগুন। এই কথা সে কখনোই বলতে পারবে না। দিগন্ত তার কতটুকু জায়গা দখল করে ফেলেছে ইতিমধ্যেই তা বোঝানোর মতো নয়, কিন্তু স্বীকারও যে করতে পারবে না। একদিনের দেখায় কেউ কাউকে ভালোবাসতে পারে? শুনলে লোকে হাসবে। নিজের অতি দামি ভালোবাসাকে অন্যের হাসির পাত্র করতে চায় না ফাগুন। সে প্রসঙ্গ পাল্টে বলল, আগামীকাল ঠিক 8টায় আসবো আমি, আমার বইটা দিয়ে দিয়েন। আমার প্রশ্নের উত্তরেই ঘন কণ্ঠস্বর, সেই মাদক ভরা চাহনি। বৃষ্টির ছন্দে অনুভূতিদের বেড়াজাল আটকে থেমে থেমে কেঁপে উঠছে ফাগুন। 2 কদম পিছিয়ে যেতে যেতে বলল, আমি যাই, মা বকবে। তারপর পিছন ঘুরে এক দৌড়ে সোজা বাসায়। দিগন্ত হেসে উঠল, ভারী মজা পাচ্ছে সে। মেয়েটা অদ্ভুত, প্রেম ভালোবাসার কথা উঠলেই পালায় শুধু। নিজেকে এত গোপন করতে চায় কেন? কিসের দ্বিধা তার? ফাগুনের চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পেয়েছে দিগন্ত। সে ভালোবাসার বাড়ি পাতে সিক্ত হতে চায় সে,
কিন্তু মেয়েটা ধরা দিলে তবেই না। এরপরে রাতটা কেটে গেল নির্ঘুম। সারা রাত কেঁদে কেঁদে শিওরের বালিশটা ভিজে ভোরের দিকে উঠে পড়ল ফাগুন। অজু করে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর দরবারে একটি প্রার্থনা তার, মানুষটা যদি তার হয় তাহলেই যেন ভালোবাসার বৃষ্টি নামে, নইলে অবেলার এই প্রেম অবেলায় হারিয়ে যাক। যাক পাবে না তার জন্য ভালোবাসা না আসুক। ভালোবাসা একা আসে না, দুঃখ কষ্ট নিয়ে আসে। অত দুঃখ কষ্ট সইবার মতো প্রাণ ফাগুনের নেই। যদি কেঁদে হালকা হওয়ার জন্য তার কাঁধটা পাওয়া যায় তবে কান্না আসুক, নইলে চলে যাক, দূরে বহু দূরে চলে যাক এসব অনুভূতি। এদের সাথে লড়াই করার মতো শক্তি যে ফাগুনের নেই। আল্লাহর দোয়া বোধহয় কবুল করলেন। দিগন্তের থেকে বই আনতে গেলে দিগন্তকে পাওয়া গেল না। দারোয়ান একটা বই আর একটা কাগজ বের করে দিয়ে বলল, ধরেন ভাইজান, আমনেরে এরা দিতে কইছে। ফাগুন অবুঝের মতো ধরল। মুখ ফুটে একবারও জিজ্ঞেস করতে পারল না ও কোথায়, কেন এলো না আজ দেখা করতে। ফোলা মুখ, কান্নায় টলমল চোখজোড়া ও একটা ভাঙ্গা মন নিয়ে কলেজের দিকে ধীরে ধীরে এগিয়ে চলল ফাগুন। বইটা ব্যাগে ভরে কাগজটা মেলে ধরে পড়তে শুরু করলো। খুব সুন্দর হাতের লেখা। অচিন পাখি, ধরতে গিয়েও ধরতে নাহি পারি। প্রথম দেখায় ভেবেছিলাম আমি বন্ধু তোমারই, ভাবিনি তো আমার ভাবনায় এত বড় ভুল। ভালো থেকো, সুখে থেকো, অচিনপুরের ফুল। শেষ চিরকুট, আর কোথাও কিচ্ছু লেখা নেই। ফাগুন রাস্তায় জমে গেল। উল্টো পাল্টে বারবার কাগজখানা দেখলো, না, কোথাও আর কিচ্ছুটি লেখা নেই। তবে কি যে ভালোবাসা আসতে চলেছিল, তা আসার আগেই হারিয়ে গেল। তবে কি আল্লাহ কবুল করে নিয়েছেন ওর দোয়া? দিগন্ত বোধহয় ওর কপালেই ছিল না, তাই কিছু একটা হওয়ার আগেই হারিয়ে গেল। ভালো, বিড়বিড় করে বলল ফাগুন। দুমড়ে মুচড়ে কাগজটা ফেলে দিতে গিয়েও ফেলল না। মুঠোর মধ্যে শক্ত করে চেপে ধরে টলটলে চোখ নিয়ে কলেজের দিকে হাঁটতে লাগলো। দুটো দিন কেটে গেছে ফাগুনের কাছে, দীর্ঘ দুদিন। এই দুদিন দিগন্তের দেখা পায়নি একবারও। দিগন্তকে ছাদে আসতে দেখা যায়নি, তার বাসার সামনে দেখা যায়নি। বাইরে থেকে স্থির ফাগুনকে দেখে বোঝার উপায় ছিল না সে কতটা ছটফট করছিল ভিতরে ভিতরে। দিগন্তকে এক পলক দেখার আশায় সকাল 7:30 থেকে 8টা অবধি এক নাগারে দাঁড়িয়ে থাকতো, কোনো ভয় ছাড়াই। ফলাফল শূন্য। রাতের ঘুম উড়ে গেছে। স্নুপিকে আগের মতো আদর করতে মন লাগে না। স্নুপি ঘেউ ঘেউ করে বাড়ি মাথায় তোলে, আদর চায়। ফাগুন একটা ধমক দিয়ে সরিয়ে দেয় তাকে। এ যেন অন্য এক ফাগুন, ডানা ভাঙ্গা চুরের মতো উড়ার জন্য ছটফট ছটফট করছে। বাড়ির কেউ ফাগুনের পরিবর্তন না বুঝলেও মিলিয়া বা বুঝলো। তৃতীয় দিন কলেজ থেকে ফেরার পর আগের মতোই ফাগুনকে তার রুমে ডেকে নিল। এসি ঠান্ডা বাতাসে গা জোরালেও মন জোরালো না। স্থবির মতো দাঁড়িয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলো, কিছু বলবে আপা? বস আগে, আদেশ করে মিলি। ফাগুন যেন শুনলই না, দৃঢ়চিত্তে বলল, গোসলে যাব। কি বলবে বলো। রাগ হয় মিলির। এর আগে এভাবে মুখের উপর তর্ক করেনি ফাগুন। নিজের রাগটা চেপে গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ে দিল, কি সমস্যা তোর? ইদানিং কেমন পাগলের মতো করিস? কিছু হয়েছে? ফাগুন স্পষ্ট চোখে তাকালো। না, কি হবে? কিছুই না। লুকোস না, তোর চোখ এত লাল কেন? রাতে ঘুমাস না? ঘুমাই, এমনিতেই লাল। ফ্রেশ হলে ঠিক হয়ে যাবে। আমি যাই আপা। বলে এক পা বাড়াতেই পিছন থেকে মিলি বলে উঠল, এই ফাগুন, তুই নেশা টেশা করিস নাকি? ফাগুন চমকে পিছন ফিরে তাকালো। আজব, এগুলো কি বলতেছো? তোর চোখ মুখ লাল, এই জন্য আমি নেশা করি? আজব চিন্তা ভাবনা তোমার আপা। অনেকক্ষণ ধরে তোর চ্যাটাং চ্যাটাং কথা শুনতেছি। আগ বাড়িয়ে ডাকি দেখে ভাব বেড়ে গেছে নাকি? আচানক মাথায় চড়া রাগটাকে দমানোর চেষ্টা করলো ফাগুন। পারছে না। তার কেন যে এত মেজাজ গরম হচ্ছে কথায় কথায় কে জানে। কোনো মতে আসি বলে রুম থেকে বেরিয়ে এলো সে। সোজা বাথরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে কলেজের জামা কাপড় পরা অবস্থাতে ভিজতে শুরু করলো। ভিজতে গিয়ে একসময় চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। ফাগুন টের পেল না, মনের উত্তাপগুলো ফেঁপে উঠেছে। সেগুলো আর আটকানো যাচ্ছে না। ঝরছে ঝরুক, মনের অশান্তি থেকে মুক্তি চাই সে। আরও একটি দিন কেটে গেল। ফাগুনের চেহারার দিকে এখন আর তাকানো যাচ্ছে না। মনে হয় যখন তখন দু চোখ ভেঙে বৃষ্টি নামবে। আলুথালু চুল, মলিন চেহারা, শুষ্ক ঠোঁট, টলটলে দিঘির মতো একজোড়া চোখ নিয়ে ভূতের মতো ছাদে গিয়ে অপেক্ষা করে সে। দিগন্তকে একটিবার যদি দেখা যায়, না, দেখা যায় না। উত্তপ্ত রোদে চুলের ভিতর থেকে ঘাম পড়ে চুয়ে চুয়ে, তবুও দিগন্তের দেখা নেই। ফাগুনের বুকে
আগুন অনুভূতি জ্বালিয়ে দিয়ে নিজে আরামে বসে বসে আছে। না, এটা হবে না, তাকে এত আরামে থাকতে দেওয়া যাবে না। ফাগুন অন্তত দিবে না। ফাগুন চুপচাপ বিল্ডিং থেকে বেরিয়ে এলো। এখন বিকেল, সোজা গিয়ে ঢুকলো দিগন্তদের বিল্ডিংয়ে। ভাগ্য ভালো দারোয়ানকে দেখা গেল না, কিন্তু কোনটা দিগন্তের বাড়ি, এতগুলো ফ্ল্যাট। সিঁড়ির উপর চুপচাপ দাঁড়িয়ে রইল ফাগুন। ঝোঁকের মাথায় চলে তো এসেছে, কিন্তু যাবে কই এখন? এমন সময় একজনকে নিচে নামতে দেখা গেল। ফাগুন পিঠ সোজা করে দাঁড়ালো, চোখ মুখে স্বাভাবিকতা ফুটিয়ে তুলে নেমে আসা মেয়েটির দিকে তাকিয়ে রইল। মেয়েটা প্রশ্নবিদ্ধ চোখে ফাগুনের দিকে সামনেই থমকে দাঁড়ালো। একটু সাহায্য করবেন আপু? দারোয়ান কোথায় বলতে পারেন? মিষ্টি রিনরিনে কণ্ঠে ফাগুনের আহ্লাদ গদগদ। তাকে যেন কোনোভাবে কেউ সন্দেহ না করে, তাই কথার টোন পাল্টেছে। মেয়েটির কপালে সূক্ষ্ম রেখার ভাঁজ। খানিকটা বিরক্তি নিয়েই বলল, আমি কিভাবে বলবো? আর তুমি কে? আমি দিগন্ত ভাইয়ের কাছে আমার বই নিতে এসেছি, কিন্তু ওনার ফ্ল্যাটটা চিনি না, দারোয়ানকেও পাচ্ছি না জিজ্ঞেস করার জন্য। আপনি কি দিগন্ত নামের কাউকে চিনেন? মেয়েটার চোখে মুখে সন্দেহর ছাপ। ফাগুন ছাপাই গেল। ভাইয়া আমাকে বোনের মতোই ভালোবাসে। ওনার থেকে আমি অনেক বই নিয়ে পড়ি, উনিও আমার থেকে বই নেন। একটা বই আছে ওনার কাছে, ওটা একটু আর্জেন্ট দরকার, তাই আমি নিজে এসেছি। আপনি যদি জানেন ওনার ফ্ল্যাট কোনটা তাহলে একটু উপকার হতো আপু। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে মেয়েটা বলল, B2, ওই ফ্ল্যাটেই থাকে। নাম কি তোমার? আগে তো দেখিনি, কই থাকো? পাশের এলাকায় আপু। আমার নাম লিলি, আমি এর আগে আসিনি এই এলাকায়। ও আচ্ছা, ঠিক আছে বলে মেয়েটা চলে গেল। তার ফোন বাজছে। একটু তাড়াহুড়ো করে বেরোলো। স্বস্তির নিঃশ্বাস পড়ে ফাগুনের। যাক, তাকে সন্দেহ করা হয়নি। এবার কেউ আসার আগে দ্রুত উপরে উঠল সে। B2 ফ্ল্যাটের সামনে গিয়ে ক্ষণকাল দাঁড়িয়ে বেলটা টিপে দিল সাহস করে। বুকটা ধুকপুক করছে তার। হঠাৎ মাথায় এলো, যদি দিগন্তের বাবা থাকে, সর্বনাশ হবে তাহলে। ফাগুনের মস্তিষ্ক বলল, এখান থেকে চলে যাওয়াই ভালো দরজা খোলার আগে। কিন্তু মন বলল, যা হবার দেখা যাবে। দিগন্ত কেন তার সাথে এমন করলো সেটার একটা বিহিত হওয়া দরকার। 7-5 ভাবতে ভাবতে দরজাটা হাট করে খুলে গেল। দীর্ঘ 3 দিন পর চোখের সামনে দিগন্ত, শর্টস পরনে, উন্মুক্ত বুক, ঘুম জানানো চোখ জোড়া অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে। ফাগুনের চেপে রাখা কষ্টগুলো কখন যে চিবুক স্পর্শ করলো সে নিজেও টের পেল না। যখন টের পেল, চট করে চোখ জোড়া মুছে নিয়ে মাথা নিচু করে ফেললো। ভেজা গলায় প্রশ্ন তুলল, আপনি এমন কেন করলেন আমার সাথে? তুমি এখানে কেন? পাল্টা প্রশ্নমান দিগন্তের। একটা হাত বাড়িয়ে প্রায় ছো মেরে ফাগুনকে ভিতরে টেনে নিয়ে দরজা আটকে দিল। ফাগুনের পিঠ বেয়ে শীতল শিহরণ বয়ে গেল। ভয়ে আড়ষ্টতায় জমে গেল মুহূর্তে। দরজা আটকে ফাগুনের দিকে তাকিয়ে চাপা সরে ধমক মিশিয়ে দিগন্ত বলল, তুমি এখানে কেন এসেছো? কেউ দেখে ফেললে কি মনে করতো? মাথায় কোনো কমন সেন্স নেই? অপমানে চোখের পানি বেগ বাড়তে লাগলো। না, নেই, কোনো কমন সেন্স নেই। কেউ ভালোবাসায় ফেলে হুট করে হারিয়ে গেলে তখন মানুষের কোনো কমন সেন্স থাকেও না। সমান তালে প্রতি উত্তর করে ফাগুনও। আমাকে ভালোবাসো তুমি সত্যি? ঠান্ডা গলা, সেই ঘন গলার স্বর ফাগুনের ভেতরটা কাঁপিয়ে তুলল। এবার আর পালালো না ফাগুন, নিজের অনুভূতিগুলোকে এড়িয়ে চলল না। মাথা নিচু রেখে যতটা সম্ভব আস্তে করে বলল, বাসি। প্রায় ফিসফিস করে বলল দিগন্ত শুনতে পেল। তার ঠোঁটের কোণায় অল্প একটু হাসি। এই শিকারটা করানোর জন্যই আমি হারিয়ে গেছিলাম মেয়ে। ফাগুন বাকরুদ্ধ, তার মুখ থেকে শোনার জন্য 3 দিন দূরে দূরে ছিল। অবাক সে ফাগুন প্রশ্ন করল, যদি আমি স্বীকার না করতাম কোনোদিন, তাহলে ভেবে নিতাম তোমার মনে আমি নাই, আর আগাতাম না তখন। একটা সাধারণ সাক্ষাৎ ভেবে এড়িয়ে যেতাম সব কিছুকে। বাহ, কত স্বার্থপর আপনি, নিজের জন্য আমাকে এতটা কষ্ট দিলেন। ভালো। ফাগুন ভেজা কণ্ঠে অভিযোগ করলো, দেখি সরুন, আমি বাড়ি যাব। বলে দরজার দিকে এগোতে থাবা মেরে তাকে নিজের বুকের খুব কাছে মিশিয়ে ধরল দিগন্ত। মাদক ভরা গলায় বলল, আসছো নিজের ইচ্ছায়, যাবা আমার ইচ্ছায়। মানে কি? চোখ বড় ফাগুনের। দিগন্ত বুঝতে পেরে তাকে ছেড়ে দিল দ্রুত। তড়িঘড়ি করে বলল, প্লিজ নেগেটিভ মাইন্ডে নিও না। ফাগুনের মন খারাপ সরে গিয়ে এক মুঠো রোদ উকি দিচ্ছে মনের আকাশে। সে একটু দূরে সরে দুষ্টুমি নিয়ে কোমরে হাত চেপে বলল, আপনি আমাকে একা পেয়ে এভাবে যেতে ধরছিলেন কেন? আপনি এরকম হবেন আমি ভাবতে পারিনি। ছি। দিগন্ত হতভম্ব, বোকার মতো চেয়ে আছে। অপরাধী কণ্ঠে শুধালো, প্লিজ ভুল বোঝো না প্লিজ, আমি আসলে অন্য কোনো মাইন্ডে তোমাকে। আচ্ছা, আই এম সরি। চুপসানো মুখটা ফাগুনের পেটে খিল ধরায়। উচ্চ শব্দে হেসে ওঠে সে। দিগন্ত দ্রুত মুখটা চেপে ধরে।
মিনতি নিয়ে বলল, কেউ শুনলে গণদোলায় পড়বে, চুপ প্লিজ। ফাগুন হাসি থামল। দিগন্ত তখনও কাছে, খুব কাছে। ওর উত্তপ্ত নিঃশ্বাস ফাগুনকে উষ্ণ করে তুলছে। ফাগুন সরে যাওয়ার জন্য মোচড় কাটলে দিগন্ত ছেড়ে দিল। গম্ভীর ঘন স্বরে বলল, চলে যাও ফাগুন, কেউ দেখে ফেললে যা তা হবে। আপনি আসবেন তো রোজ ছাদে? আকুতি মাখা প্রশ্ন। দিগন্ত নির্নিমেষ চেয়ে থেকে বলল, আসবো। ওদের ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল এভাবেই। তারপর কতদিন গড়ালো, মাস গড়ালো। প্রথম রিলেশনশিপ অ্যানিভার্সারিটা ওরা ছাদে উদযাপন করেছিল। কত সুন্দর সেই সব দিনগুলি। ফাগুনের আব্বু বা আম্মু কেউ টের না পেলেও মিলি ঠিক টের পেয়েছিল। ফাগুনও সব শেয়ার করেছিল আপার সাথে। ভেবেছিল আপা সবাইকে বলে দিবে, কিন্তু মিলি অবাক করে দিয়ে কাউকে কিছু বলেনি। বরং রোজ দিগন্তের ব্যাপারে এটা সেটা জানতে চাইতো ফাগুনের কাছে। ফাগুনও খুশি মনে বলে দিত। কে জানতো দুধ কলা দিয়ে সে সাপ পুষতেছিল এতদিন। বর্তমান ফাগুনকে হাসপাতালে নেওয়া হয়েছে। মৃত্যু যতটা সহজ মনে হয়, আসলে কি এতটা সহজ? এই পৃথিবীতে আসতে যেমন কষ্ট ভোগ করতে হয়, এই পৃথিবী ছেড়ে যেতেও কষ্ট ভোগ করতে হয়। আফসোস, জন্মের কষ্টটা আমাদের মনে থাকে না। যদি থাকতো তাহলে কেউ স্বেচ্ছায় সুসাইডের মতো ঘৃণিত অপশনটি চুজ করতো না। যখন পেটের ভিতর হালকা জ্বালাপোড়া ভাব অনুভূত হলো, তখন ফাগুন চুপচাপ শুয়ে রইল। কিছু সেকেন্ড গড়াতেই যখন জ্বালাপোড়া ভাবটা তীব্র আকার ধারণ করে গেল, গলা, বুক, ফুসফুস ছুলো, তখন কাটা মাছের মতো লাফাতে শুরু করলো সে। মনে হলো কেউ তার ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে। মৃত্যু এত কষ্ট সহ্য হলো না ফাগুনের। ছুটে রুম থেকে বেরিয়ে সোজা মিলি আপার ঘরে গেল। মিলি আপা তখনও পড়ছিল। তার সামনে গিয়ে উপর হয়ে পড়তেই তিনি চমকে উঠে দাঁড়ালো। ফাগুন হাঁসফাঁস করে বলল, হাসপাতাল আপা, হাসপাতালে নাও আমাকে। আমি কথা শেষ করতে পারল না, হাতে থাকা ওষুধের প্যাকেটটা ফেলে দিল। মিলি আপা চিৎকার করে সবাইকে ডেকে তখনই ফাগুনকে নিয়ে ছুটল। এই প্রথম নিরেপার ছোট মেয়ের জন্য আয়োজন করে কাঁদতে বসলেন। ফাগুনের বাবার মুখ গম্ভীর। কত টাকা খরচ হবে সেই চিন্তায় নয়, তার মেয়েটা সুস্থ হবে কিনা এই চিন্তায় চিন্তিত তিনি। জীবন এমনই, যখন তুমি থাকবে কেউ তোমার মূল্য দিবে না, যখন তুমি চলে যাবে তখন সবাই বুঝতে শুরু করবে কি হারালাম। গলা দিয়ে পেট অবধি লম্বা নল ঢুকিয়ে পরিষ্কার করা হলো। সে যাত্রায় ফাগুন বেঁচে গেলেও শরীর অবস্থা রফাদফা। ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় হাসপাতালের বেডে মরার মতো ঘুমিয়ে রইল। সেই ঘুম ভাঙল পরদিন বিকেলে। চোখ মেলে বেডের পাশে মিলি আপাকে আবিষ্কার করলো ফাগুন। অস্ফুট স্বরে ডাকলো, আপা। মিলি ঠাস করে একটা চর বসিয়ে দিল। ফাগুন নিস্তব্ধ। মিলি দু হাতে মুখ ঢেকে ঢুকরে উঠল। এই প্রথম ফাগুন বুঝলো তাকে সবাই ভালোবাসে, অনেক ভালোবাসে। সে এতদিন নির্বোধ ছিল, শাসনের আড়ালের ভালোবাসাটুকু বুঝতে পারেনি। ভাগ্যিস এত কাহিনী ঘটল, নইলে বুঝি কোনোদিনই বুঝতে পারতো না। মিলি আপা কান্না থামিয়ে রাগী কণ্ঠে বলল, যে দিগন্তের জন্য তুই মরতে বসেছিস তার আসল রূপটা আদৌ জানিস? তোকে তোকে আরেকটা থাপ্পড় দিতে পারলে মন ভরতো আমার। দিগন্তই তোর সব, আমরা কেউ না। আমাদের কথা একবারও ভাবলি না। এতই যখন মরার শখ তখন আমাকে বলতি, আমি নিজেই গলা টিপে মেরে ফেলতাম তোকে। ফাগুন হেসে ফেলল। মিলি বলে চলেছে, তোকে দিগন্ত ভালোবাসে না ফাগুন, কখনোই ভালোবাসেনি। ওর কাছে তুই টাইম পাস ছাড়া আর কিছুই ছিলি না। শুধু তুই না, আরও অনেকের সাথেই ওর সম্পর্ক ছিল, এমনকি আমার সাথেও। ফাগুন চমকে উঠল। তার মুখের হাসি গায়েব, চোখ জোড়া গোল গোল। মিলি আপা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দিগন্তকে আমি পছন্দ করতাম তোর আগে থেকে, কিন্তু কখনো নাম পরিচয় জানতে পারিনি। তোর থেকে প্রথম ওর নাম জানলাম। এরপর ফেসবুকে ওকে খুঁজতে খুঁজতে একদিন পেয়েও গেলাম। ততদিনে তোদের ভেতর সম্পর্ক শুরু হয়েছে, কিন্তু আমি জানতাম না। আমি রিকোয়েস্ট দিলাম, সে অ্যাকসেপ্ট করে নিজে থেকে আমাকে নক করলো। এক কথায় দুই কথায় তার প্রতি আমার দুর্বলতা প্রকাশ করলাম। সেও আমাকে ভালোবেসে এমন প্রতিশ্রুতি দিল। এর 4 দিন পর আমি জানতে পারি তোর সাথে ওর সম্পর্ক। আমি তোকে কিছুই বলিনি। ভার্সিটি শেষে ওর বাসায় যাই সাহস করে। ওর বাবা প্রায় সবসময় বাইরে থাকে, জানিসই তো। ওর সাথে চেঁচামেচি করি, কান্নাকাটি করি। তখনও আমাকে বলে, তুই নাকি ওর পিছনে ঘুরিস, ওর জন্য মরে যাবি, অনেক সিন ক্রিয়েট করেছিস, তাই তোকে স্বাভাবিক রাখতে ও এসব প্রেম ভালোবাসার কথা বলে। এর বেশি কিছুই না। আর সেদিন ও আমার সাথে, আমরা ইন্টিমেট হই। ফাগুনের দু চোখে বন্যা তখন। সুপুরুষের আড়ালে এ কোন পশুকে ভালোবেসেছিল এতদিন। তারপর আর সেও আর ফিরে আসতে পারেনি ওর থেকে। ও কথা দিয়েছিল তোর সাথে আস্তে আস্তে বোঝাপড়া করবে। তুই একসময় ওর থেকে সরে যাবি যখন দেখবি ওর অবহেলা তোকে ঘিরে।
আর তখন আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে, আমাকে বিয়ে করবে। সরি টু সে, আমি নিজেও স্বার্থপর হয়ে গেছিলাম। তুই যেমন ওর প্রেমে অন্ধ হয়ে গেছিলি, আমি ওর প্রেমে অন্ধ ছিলাম। ওকে দিয়ে কলা বুঝলে আমি সেটাই বুঝে বসে থাকতাম। ও যে কি মায়া করেছিল আমার উপর জানা নেই। অনেকবার ভেবেছিলাম তোকে সব খুলে বলি, কিন্তু তোর মন ভেঙে গেলে কি অবস্থা হবে সেটাই আজ করতে পেরে আমি চুপ ছিলাম। একবার বিয়ে হয়ে গেলে তুই আপনা আপনি সব মেনে নিবি, এমনটাই মনে হয়েছিল আমার। কিন্তু তুই যে এত বড় স্টেপ নিবি তা বিন্দুমাত্র ভাবনাই ছিল না। ফাগুন নিস্তেজ গলায় বলল, দিগন্ত জানে কোন বিষয়ে? এই যে হসপিটালে আমি বলছি। সব শুনে চুপ ছিল, কিছুই বলে নাই। ফাগুন আচানক কান্নায় ফেটে পড়ে বলল, আমি কেমনে একটা জানোয়ারকে আমার এত দামি ভালোবাসা দিলাম আপা? কেন একবারও বুঝিনি আমি। আমি এতটাই বোকা, এতটাই পাগল ছিলাম। ইসরে। মিলি দ্রুত ফাগুনকে চেপে ধরল, তার নিজের চোখে পানি। কতদিন বাদে দুই বোনের অনুভূতি এক হলো। এক বোন আর এক বোনের কষ্ট বুঝতে পারল। দুই বোন নীরবে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে গেল। সাক্ষী রইল হাসপাতালের সাদা দেওয়ালগুলো। দিগন্তের বাবা ফাগুন ও মিলির কাছে মাপ চাইতে এসেছে। দিগন্ত যখন মিলিকে বিয়ে করতে চেয়েছিল তখন তিনি কোনো দিক বিবেচনা না করে বিয়ের প্রস্তাব দেন উনি। মিলির বাবা রাজি হন। সমাজের চোখে দিগন্ত লাখে একটা টাইপ ছেলে, এমন ছেলেকে জামাই হিসেবে কে না চাইবে। ফাগুনকে হাসপাতালে থেকে রিলিজ দেওয়ার পর তিনি মিলি এই বিয়ে করবে না জানিয়ে দিয়েছে। তার নিজের অন্ধ চোখও যেন খুলে গেছে, এতদিনে মায়া কেটে গেছে। ফাগুন নিজেও দিগন্তের সাথে সমস্ত যোগাযোগ, দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে। দিগন্ত বারবার দু বোনের সঙ্গে যোগাযোগ করতে চাইছে, পারেনি। দিগন্তের বাবাকে ফাগুন বলল, দোস্ত আপনারা না আঙ্কেল, আপনার সুপুত্রকে বলে দিবেন আপনার মান সম্মানের কথা ভেবেই আমরা আইনি স্টেপ নেইনি কোনো, কিন্তু নেক্সট যদি কোনো দিন আমাদের লাইফে ইন্টারফেয়ার করে তবে স্টেপ নিতে দ্বিতীয়বার ভাববো না। মিলেরও একই কথা। দিগন্তের বাবা মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। বিকেলের দিকে ড্রয়িং রুমের থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসতে লাগলো। মিলি ফাগুন দুজনেই রুম থেকে বেরিয়ে তাজ্জব বনে গেল। দিগন্ত এসেছে, দিগন্তকে ঢুকতে দেওয়া হচ্ছে না। নীলুফার চেঁচিয়ে যাচ্ছে ওর সাথে। ফাগুনের বাবা বাসায় নেই, উনি থাকলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেন বোধ হয়। মিলি এগিয়ে গেল, নীলুফারকে বলল, মা থামো, আসতে দাও ওকে, ওর যা বলার বলে দ্রুত কেটে পড়ুক, লোক হাসিয়ে লাভ নেই। নীলুফার রাগে গজ গজ করে সরে দাঁড়ালেন। দিগন্ত ঢুকে ডিরেক্ট মিলির পায়ের উপর পড়ে গেল। আমাকে ক্ষমা করে দাও মিলি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আমি অনেক খারাপ জানি, কিন্তু তোমাকে সত্যি ভালোবেসেছি। তুমি আমার সত্যিকারের প্রেম ছিলে মিলি। আমি আর কখনো এমন কিছু করব না, প্রমিস। আমরা সবটা গুছিয়ে নেব। তুমি চাইলে আবার আমাদের বিয়েটা হবে। প্লিজ মিলি, রাজি হয়ে যাও। মিলি গলা শক্ত করে সরে দাঁড়ালো। পিছনে ফাগুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। যাকে এতদিন ভালোবেসেছিল পাগলের মতন, সে আজ অন্য কাউকে ভালোবাসি বলছে। বা ফাগুন ভিতরে রুমে ঢুকে গেল। মিলি সেটা খেয়াল করে বলল, ক্ষমা করার আমি কেউ না। যদি কেউ ক্ষমা করে তবে সেটা ফাগুন। ওর সাথে যা করেছো সেটা ক্ষমার অযোগ্য। তবু বলবো ক্ষমা চাও ওর কাছে। ভাগ্য ভালো হলে ক্ষমা জুটতে পারে, কিন্তু আমাকে পাওয়ার আশা ভুলে যাও। আমি তোমার মতো ছেলেকে ডিজার্ভ করি না। ফাগুন বারান্দায় দাঁড়িয়ে, হালকা বাতাস তার চুল উড়ছে। এই কয়দিনের ঝড়ে তার শরীর অনেকটাই শুকিয়ে গেছে, চোখের নিচে দেবে গেছে। তাকে দেখে মনে হচ্ছে ঝড়ে আহত পাখি। দিগন্ত পা টিপে টিপে বারান্দায় ঢুকলো। ফাগুন ফাগুন চট করে তাকালো। মুহূর্তে ছোট্ট চেহারাটা গাঢ় অন্ধকার নেমে এলো। তার স্বরে বলল, এখানে কি? বের হন আপনি, আপনার সাহস তো কম না। ফাগুন প্লিজ দেখো, মানুষ মাত্রই ভুল, আমিও ভুল করছি। এখন আমি অনুতপ্ত, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ভুল না জেনেও করলে সেটাকে ভুল বলে, কেউ জেনে বুঝে করলে সেটা অপরাধ বলে। ভুলের ক্ষমা হয়, অপরাধের শাস্তি হয়। আপনারও শাস্তি প্রয়োজন। বের হন এখান থেকে এই মুহূর্তে, নইলে আমি কি করে বসবো জানি না। দিগন্ত সরল না, বেহায়ার মতো, তবুও ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বলে বলে মুখে ফেনা তুলল। একসময় টিকতে না পেরে ফাগুন হেতাহেত জ্ঞান শূন্য হয়ে পড়ল। দিগন্তের গালে নিজের 5 আঙুলের ছাপ সজোরে বসিয়ে দিয়ে হিস করে বলল, বের হ তুই, নইলে এক্ষুনি গলায় পাড়া দিয়ে দম বের করে ফেলবো। যে কষ্ট তুই আমাকে দিছিস তার ক্ষমা হয় না কোনো। যদি বিন্দুমাত্র সম্মানবোধ থাকে তবে চলে যা, পুলিশ ডাকি যদি, তখন কিন্তু আর যাওয়ার সুযোগ পাবি না। দিগন্ত স্তব্ধ। পুচকে একটা মেয়ে, তাকে কিনা থাপ্পড় মেরেছে। দিগন্ত আর কিছুই বলল না, চলে গেল ধূপধাপ শব্দ করে। ফাগুন চোখে জল নিয়েও হাসে, বাতাস ভরে নেয় ফুসফুসে। বিড়বিড় করে বলল, আমি নিজেকে ভালোবাসি। অবেলার প্রেম যদি আমার ভালো থাকাটুকু কেড়ে নেয় তবে চাই না এমন ভালোবাসা। এমন অবেলার প্রেম অবেলাতেই শেষ হোক।